ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন অভিশপ্ত মূর্তি। রমেশের মতে গরম যখন চরম হইয়া ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পাইয়া প্রাণ পাখি খাঁচা ছাড়ি করিতে থাকে, বিকালে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়া হা করিয়া হাঁপ ছাড়াই বাঁচিবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা করে বন্ধুতে প্রত্যহ এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করিত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়া জমাইয়াছিল। রমেশ ঘাসের উপর ওড়ানি বিছাইয়া শুইয়াছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারংবার নিবিয়া যাইতেছে দেখিয়া ক্রমেই চটিয়া উঠিতেছিল। সুরেশ এক মনে একখানা বিলেতি ডিটেকটিভ উপন্যাস পড়িতেছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চোখে তাকাইয়াছিল। সেই বেঞ্চখানার উপরে দুজোড়া সাহেব মেম বসিয়াছিল। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতো মোটা, তার মেমটি বাখারির মতো রোগা, আর যে সাহেবটি বামুনের মতো বেটে, তার মেমটি প্রায় জিরাফের মতো ঢেঙা। এমন বিসদৃশ্য চারটি চেহারা এক জায়গাতে দেখিতে পাওয়ার সৌভাগ্য বড়ই দুর্লভ। হঠাৎ পিছন হইতে চেনা গলা একজন বলিল, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম। সবাই তাড়াতাড়ি ফিরিয়া দেখিল পরেশ। অমনি একসঙ্গে প্রশ্ন হইল, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে হে? জায়গাটি কেমন লাগলো? আর কোথায় গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলকার মাঝখানে আসিয়া বসিল। তারপর কোচানো উড়ানিখানি খুলিয়া সাবধানে কোলের উপর রাখিয়া বলিল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে চারটি প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালে ফিরিয়েছি। জায়গাটা ভালো লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং, সেখানকার জল হাওয়া ঘোরতর হয়ে ওঠে। পুরী থেকে আমি কোনারকে গিয়েছিলাম। রমেশ চমকাইয়া বলিল, কোনারকে? ও কি, কোনারকের নামে তুমি এমন চমকে উঠলে কেন? না না, ও কিছু নয়, তুমি যা বলছিলে বলো। সে হবে না, আগে তুমি বলো, চমকালে কেন? সে অনেক কথা, তা হোক, বলো। শুনলে তোমরা বিশ্বাস করবে না। যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতো চর্বিত চর্বণ না হয়, তাহলে আমার 19 বার জেলা ফেরতার দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু 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 তুমি বড় বেশি লেজে খেলছো রমেশ। অজ্ঞতা বাধ্য হইয়া রমেশ তার কথা শুরু করিল। অনেক দিন আগেকার কথা। আমরা কয়েক বন্ধুতে কোনারক দেখতে গিয়েছিলাম। কোনারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোনারকের আশেপাশে মাঝে মাঝে 2-4খানি ছোটখাটো গাঁ আছে। এসব গাঁয়ে লোকজন খুবই কম। যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো ও গয়লা শ্রেণীর। কোনারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেই দিন বৈকালে আমরা অমনি একখানি গায়ের ধার দিয়ে বেরিয়ে ফিরেছিলাম। কৌতূহলী চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছি। হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকলো। এগিয়ে গিয়ে দেখি সত্যিই এক পাথরের মূর্তি। তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি রমণীর। গরম দেখে মনে হলো কোনারকের সেকেলে শিল্পীদের কেউ এদিকে গড়েছে, কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ বড় যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এহেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। ঠিক এমন সময় দেখি আসচ্ছন্তি বজ্রবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়ে একজন গায়ের লোক যাচ্ছে। তাকে দেখে জিজ্ঞাসা করলুম, হ্যাঁ রে, এই পুতুলটা এখানে পড়ে আছে কেন? উড়িষ্যা ভাষায় সে যা বললে তার মর্ম বুঝলুম এই যে গায়ের মধুসূদন শ্রী চন্দনের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল।
কিন্তু সে মরে যাওয়ার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে কেন রে? অত্যন্ত কুণ্ঠিত ভাবে লোকটি বললে, কেন যে সে তা জানে না, তার মুখ দেখে মনে হলো সে যেন কিছু একটা লুকোচ্ছে। আচ্ছা, তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেমন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর বংশমদত্ত সাপের দিকে লোকে যেমন করে তাকায় তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বললে, সে পারবে না। খামোখা লোকটা আটকে উঠলো কেন? মূর্তিটা যেন তার পাষাণ নয়, তুলে করুণ হাসি হাসছে। আপনার নীরব ভাষা যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পিছনে সে লোকটা নেই। হন হন করে সে গায়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরা আমাকে ফেলে অনেক দূর এগিয়ে গেছেন। চেঁচিয়ে ডাকতে সবাই ফিরে এলেন। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুলল। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ আর আধখানা বালির ভিতর ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝিনি। এখন তার সবটা পেয়ে আমাদের চোখ যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাতে পায়ে শ্রীছাদ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা জানতাম না। মনে হলো শিল্পী আর একটু চেষ্টা করলেই এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলাম মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গায়ের লোকে নিশ্চয়ই ওড়িশা ভাষায় যৎপরনাস্তি রুদ্ররস প্রকাশ করবে। কিন্তু আশ্চর্য, এই যে তোর শব্দটি পুজো করলে না। সন্ধ্যার পর আমরা কোনারকের কালো দেউলের কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালাম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠলো, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারুর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সেই অনন্ত বালু প্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলি ধিমিয়ে ধিমিয়ে চলতে থাকলো। উপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি। চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেমন এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভিতরে দেহটাকে ছড়িয়ে দিল। আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলুম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কুন্দ দন্তে অধর চেপে সে ফিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার 2 হাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণের স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন সরে আসতে যাবো আমি, অমনি চট করে ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের মূর্তিটা গাড়ির ভিতর পাতলা অন্ধকার আবছাওয়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে তো মরার মতো হলদে 8খানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের উপর স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি, অত্যন্ত স্তব্ধ। কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রে অশান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভিতরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললে। প্রথমে ভাবলাম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না, ভ্রম নয়, ভিতর থেকে নিশ্চয়ই কারোর নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোটটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলেছে। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে তেমনি স্থিরভাবে পড়ে গেছে। ঝাঁ করে মনে হলো কোনারকের সেই গৃহ লোকটা রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সে এই মূর্তিটির গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে এত সুশ্রী তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে বিছানার তলায় খড় বেছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এপাশ ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাজটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে উঠল। গাড়ির ভিতর পানে চাইতে আর ভরসা হলো না।
খালি মনে হতে লাগলো যেন কারো দুটো পাথরের চোখে থমথমে চাহিনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপর এসে বিচ্ছে আর বিচ্ছে। শেষটা অমনি অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলাম না। এক লাফে সে গাড়ি থেকে নেমে পড়ে অন্য এক গাড়িতে গিয়ে উঠলুম। সেখানে আমার দুই বন্ধু শুয়ে ঘুমোচ্ছিলেন। দ্রুতগতি করে কোনো গতিকে বাকি রাতটা কাটিয়ে দিলুম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুর ছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রার সুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিবি। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোড়া ছুটে এলো, বললে, বাবু মেরো না মেরো না, ও আমার কুকুর। তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মরে গেছে, তাই ও আমার সঙ্গে সঙ্গে গাড়িতেই থাকে। বুঝলুম, গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলুম, কিন্তু তবু কলকাতায় এসে নর্তকী সেই মূর্তিটি আমার বাইরের ঘরের একটা ছোট টেবিলের উপর দাঁড় করিয়ে দিল। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললে, কালামুখী দাঁড়া বাড়ার ঢং দেখো না, ঠাস করে গেল এক চাপড়। রমা মূর্তির গালে সকৌতুকে একটি চর বসিয়ে দিলে, কিন্তু সেই সঙ্গে সঙ্গেই সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলুম তার মুখ একেবারে পাঙ্গাস হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার হাতও কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? খেতে গেলে নাকি? ওকে চর মারতে ও যেন আমাকে কটাস করে কামড়ে দিলে। বিশ্বাস হচ্ছে না, এই দেখো হাত দিয়ে আমার রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে সত্যিই রক্ত বেরাচ্ছে যে। হতভম্বের মতো মূর্তির দিকে চাইলুম, কিন্তু তখনই বুঝতে পারলুম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁড়েছে। রমার হাত তার উপরে পড়তেই আঁচড়ে গেছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করলেন না। আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলাম। সে বললে, একে যখন লোকে ফেলে দিয়ে গেছিল তখন এই আপত্তি ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আনবার কি দরকার ছিল? স্ত্রীলোকের কি কুসংস্কার। আমি হেসে বললাম, যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাও গে যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকিয়ে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভেবাচেকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলাম। রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপে সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কাল রহস্য রোলে এবং ওই চরণে রুনু রুনু নুপুর নিক্কণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধ হয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ীকে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি নর্তকীর প্রতিমা না দেখতো তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়তো। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারুর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে উঠল। উচ্ছ্বসিত স্বরে বললে, রমেশ, এই যে অমূল্য রত্ন বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতুম না। বিনোদ কাছে দূরে আশপাশ সুমুখ ও পিছন থেকে নানা রকমের ঘুরে ফিরে প্রতিমূর্তিটা দেখলো। তারপর তার গায়ের পরে আপনার হাত রেখে আবার বললে, এসে অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এই যুগের সাধ্য কি এমন প্রতিমা গড়তে পারে? দেখো বন্ধু, এক পাষাণ দিয়ে কি অপূর্ব সুষমা, হাতে পায়ে কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতুম আর এ যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি সাম্রাজ্য বিকিয়ে দিতুম। হায়, এ হচ্ছে পাষাণী, একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তুমি দেখো, এই পাষাণও শিল্পীর হাতের মায়া স্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকোনো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিল,
কিন্তু পর মুহূর্তে বিদ্যুতের হাতের মতো হাতখানা গুটিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, কি রে, ব্যাপার কি? বিনোদের খানিকক্ষণ বাক্য স্ফূর্তি হলো না। তারপর একবার সেই মূর্তির দিকে আর একটা আমার দিকে ফেল ফেলে চোখে চেয়ে আমতা আমতা করে বললে, কি সত্যি? কি সত্যি হে? দেখো রমেশ, এই মূর্তির গায়ে যেমনি হাত রাখলো অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা দুপদুপিয়ে নেচে উঠলো। আমি উচ্চস্বরে হেসে বললাম, মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে বসে আছো। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বললে, তাই বটে, আমারই ভ্রম। ওই এখন তো আর তা মনে হচ্ছে না। দেখো এখন স্তব্ধ, স্থির মৃত্যুর মতো শীতল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললে, হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়? তা যদি পারতুম তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতুম। আমার একটি বদ অভ্যাস আছে, রাত্রে অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বইটই পড়ে কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাঙ্গ করে উঠল, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাচ্ছি, ঠিক এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলাম। এত রাত্রে জেগে কে? আশ্চর্য হয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বেড়াচ্ছিল। বারান্দায় এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থির ভাবে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটা পড়েছিল কিছু অতিরিক্ত। ভাবলুম গরমে বোধ হয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না ডেকেই আমি শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললুম, কি রে, কাল ভালো করে ঘুম হয়নি বুঝি? সে বিস্মিত স্বরে বলল, তুমি জানলে কি করে? আমি বললুম, কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে আমি তখন জেগেছিলাম। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বললে, ভাই, কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলাম জানো? দেখলুম মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠলো। যদিও তার দেহ যেমন ছিল তেমন পাথরেরই ছিল। এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বললে, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? আমি বললাম, হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলে। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব, অমনি ঘুমটা ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলাম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমনই গরম হয়ে উঠলো যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলুম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোনারকের প্রান্তরে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটা অনেকটা এই ধরনের। আমার বুক কি এক বিপদ ভয়ে গুড়গুড় করে উঠলো। তবে কি সত্য সত্য এই মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বললুম, বিনোদ, ও ঘরে তুমি আর শো না। আমার স্বরে চমকে উঠে বিনোদ বললে, কেন বলো দেখি? নিজেকে সামনে নিয়ে বললুম, তুমিও মূর্তিটার কথা বড় বেশি ভাবছো, হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে। বিনোদ হাসতে হাসতে বললে, দেখলুনি না, তাতে হয়েছে কি, স্বপ্ন তো, সত্য নয়। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সেই হাসি তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি। সে রাত্রির কথা আমার জীবনে কখনো ভুলবো না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো, সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। সে কি চিৎকার! চারিদিকের গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুল ভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই নেই, কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে দাঁড়িয়ে উঠল।
আমার স্ত্রী ও ধর্মরিয়ে জেগে বিছানায় উঠে বসে সবাই বললে, ও কি গো, ও কি? আবার আর্তনাদ, আবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এই যে বিনোদের স্বর। আমি আর দাঁড়ালুম না, ঝড়ের মতো বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলুম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দরম করে খুলে গেল। ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার যেন হা করে আমাকে গিলতে আসছে। শুনলাম সেই অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গঙ্গিয়ে গঙ্গিয়ে বিনোদ বলছে, ছাড়ো, ছাড়, ছাড়, ওরে পিশাচি, ছেড়ে দে, ছেড়ে দে। আর কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না সে যে কি এক মহা ভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে তখনই আমি ছুটে পালাতে পারতাম, কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি দু হাতে ভর দিয়ে বসে পড়লাম। অন্ধকার ঘরের ভেতরে কেমন একটা অস্পষ্ট ঝটপটানি শব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সঙ্গে ছুঁচাছুচি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ছটপটানি শব্দটা থেমে গেল। তারপর সব চুপচাপ। আর একটু তেমন ভাবে থাকলে আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত। কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলাম নর্তকী সেই মূর্তিটা টেবিলের উপর থেমে মাটিতে উপুর হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের দেহ নিথর হয়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের উপর থেকে তুলে ফেললুম। বিনোদের মুখে হাত দিয়ে দেখলুম সে বেঁচে আছে। তখনই ডাক্তারের ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচলো বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণের স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করিল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা কহিল না। তারপর যোগেশ আপনার নিবিন্ত বিড়িতে খুব একটা জোর টান মারিয়া বলিল, সে লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? রমেশ বলিল, তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সুরেশ বলিল, সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে। রমেশ বাধা দিয়ে বলিল, না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের এমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের উপর পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে? তবে সেটাকে ভাঙলে কেন? তারই জন্য আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময় আরেক কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপর ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে আমার চাকরের কপালে গিয়ে এমনি জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায়। উমেশ কপালে চোখ তুলিয়া বলিল, কি ভয়ানক! তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? রমেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, না, ভূত আমি মানি না। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।